হতে হয় না। উনার তো বলা উচিত, ভাই আমাকে 10টা আর্মির তিনটা র্যাঙ্কের যাচাই বাছাই করে, হাসিনার ছায়া শক্তি না, ভারতের বেনিফিশিয়ারি না, হাসিনার বেনিফিশিয়ারি ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করে এরকম 10টা অফিসার সার্বক্ষণিকভাবে প্রধান উপদেষ্টার পাশে থাকা উচিত ছিল। একটা কি বলে এটাকে, তাকে একটা অর্নামেন্ট হিসাবে ব্যবহার করা হবে, যেই অর্নামেন্টটাকে ব্যবহার করে সারা দুনিয়ার একটা সমর্থন পাওয়ার জন্য, কি বলে এটাকে, নৈতিক সমর্থন পাওয়ার জন্য, রাজনৈতিক সমর্থন পাওয়ার জন্য, অর্থনৈতিক সাহায্য পাওয়ার জন্য। কিন্তু উনার এই অবস্থানটা কাজে আসছে না। কি জন্য কাজে আসছে না? উনি মনে করছেন এটা ব্যাংকিং অর্গানাইজেশন। উনার পাশে কতগুলো আতেল নিয়ে বসিয়ে দিয়েছেন। কিছু মানুষ আছে ধারার সাথে না চললে তাকেও তো মেরে ফেলবো ওভারনাইট। চুপচাপ থেকেছে, কিন্তু মানুষ হিসাবে অন্তর থেকে সে কিন্তু আমি খারাপ না, এরকম বহু লেফটেন্যান্ট জেনারেল আমি চিনি, জানি ব্যক্তিগতভাবে। কিন্তু যারা জিয়াউল হাসানের মতো, এই লেফটেন্যান্ট জেনারেল মুজিবের মতো, লেফটেন্যান্ট জেনারেল শফিউল আলমের মতো, যারা ডিজিএফআই ছিল হাসিনার আমলে, তাদের মতো চরিত্রহীন, দেশদ্রোহী, এদের বিচার তো শুরু হওয়া দূরের কথা, ইউনিফর্ম পর্যন্ত খুলে নাই। তার মানে এটা কার কথা? রয়ের নির্দেশে সব চলছে, এখনো প্ল্যান বি চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো নিয়ন্ত্রণ আছে, কোনো ক্ষমতা আছে সশস্ত্র বাহিনীর উপরে? ডক্টর মোহাম্মদ, প্রথম কথা, নাম্বার 1, ডক্টর মোহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনীর কিছুই জানে না, কাউকে চেনেও না। উনি ব্যাংকে থেকেছেন, বাংলাদেশে থেকেছেন 2 দিন, কি বলে 10 দিন, বিদেশে ভাষণ দিয়ে বেরিয়েছেন বাকি 20 দিন। বড় বড় লোকের সাথে উঠেছেন, বসেছেন, ছবি তুলেছেন, মোটিভেশনাল স্পিকার হয়ে। বাংলাদেশের আর্মির কাউকে তো চিনেন নাই। হ্যাঁ, বাংলাদেশ আর্মির রিটায়ার্ড বহু অফিসার ওনারা আশেপাশেই আছে, আমার এক আত্মীয়ও আছে, কিন্তু তার মানে তো এই না যে উনি বাংলাদেশ আর্মি চিনেন। তো সেই জন্যই বলছি যে প্রফেসর মোহাম্মদের যেহেতু ওনার এই জ্ঞানটা নাই, এটার জন্য তো নোবেল জয়ী হতে হয় না, রকেট সায়েন্টিস্ট হতে হয় না। উনার তো বলা উচিত, ভাই আমাকে 10টা আর্মির তিনটা র্যাঙ্কের, লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের আমাকে 2 জন দাও, মেজর জেনারেল র্যাঙ্কের আমাকে 3 জন দাও, ব্রিগেডিয়ার র্যাঙ্কের আমাকে 3 জন দাও, এমনকি মেজর লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে 1 2 জন নিয়ে ওনার পাশের একটা, তাও যাচাই বাছাই করে, হাসিনার ছায়া শক্তি না, ভারতের বেনিফিশিয়ারি না, হাসিনার বেনিফিশিয়ারি ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করে এরকম 10টা অফিসার সার্বক্ষণিকভাবে প্রধান উপদেষ্টার পাশে থাকা উচিত ছিল। কিন্তু প্রধান উপদেষ্টা করছে কি? উনি বলছেন ছাত্ররা, ওনার ডান হাতকে বাম হাতকে মাহফুজ আলমের মতো একটা অপদার্থ। দেশকে চালাবে, এদের তো কোনো বোঝার জ্ঞানই নাই। সে এখনো বাউলের ডুগডুগি বাজিয়ে বাউলের গান গেয়ে বেড়াচ্ছে। সে কি যে বলছে। তার নেতৃত্বেই নাকি এই আন্দোলনটা হয়েছে, সেটা দাবি করলো। ঠিক আছে, দাবি করুক না কেন, দাবি হাসিনাও তো দাবি করেছে, সে মোবাইল দিয়েছে, তার ওই চোর পুত্র 5,500 জয় বলেছে, সে জয়গুল বলেছিল, সে গুগল সে আবিষ্কার করেছে। তো আরেকজন মাহফুজ আসছে, ওরকম আসছে, জয়গুল আসছে আরেকজন আর কি। বাট একটা এগুলো নিয়ে মস্করা করার সময় তাই দিকে যাব না। দেশটাকে ধ্বংস, মানে দেশটা তো একটা হাস্যরসকর বিষয় না। এখন যেহেতু একটা মানে বিপ্লব হয়ে গেছে, প্রতি বিপ্লবের সময় চলছে, একদিকে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের আক্রমণের বিভিন্ন রূপে তারা আসছে, একবার এক এক রূপেই কিন্তু তারা আসছে মাঠে। তো সেগুলো একদিকে ঠেকানো, আরেকদিকে হচ্ছে সংস্কার। রূপে তো আসতে হবে না, আওয়ামী লীগের সবই রয়ে গেছে। এই যে 15 বছর দুঃশাসনের পরে যখন আওয়ামী লীগের প্রথম দিনই সরকার বসার সাথে সাথে সকল আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার সবার হাতে পিছন থেকে রশি বেঁধে, ওই যে কি যেন এত বছর ধরে 15 বছর ধরে দেখতাম শিক্ষিত জ্ঞানীগুণী ব্যক্তির হাতে পায়ে ডান্ডাবেরি শব্দটা দেখতাম পুলিশের, আর ডান্ডাবেরি পরে, সেই ডান্ডাবেরি পরিয়ে এদেরকে জেলের মাঝখানে ভরে জনসমক্ষে এদের রিমান্ড হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে জনতার আদালতে, এবং তাদের বিচার কাজ শুরু হয়ে গেছে। কিন্তু ডক্টর মোহাম্মদের ইউনূসকে আমার যেটা ধারণা ছিল, তাকে একটা কি বলে এটাকে, তাকে একটা অর্নামেন্ট হিসাবে ব্যবহার করা হবে, যেই অর্নামেন্টটাকে ব্যবহার করে সারা দুনিয়ার একটা সমর্থন পাওয়ার জন্য, কি বলে এটাকে, নৈতিক সমর্থন পাওয়ার জন্য, রাজনৈতিক সমর্থন পাওয়ার জন্য, অর্থনৈতিক সাহায্য পাওয়ার জন্য। কিন্তু উনার এই অবস্থানটা কাজে আসছে না। কি জন্য কাজে আসছে না? উনি মনে করছেন এটা ব্যাংকিং অর্গানাইজেশন। উনার পাশে কতগুলো আতেল নিয়ে বসিয়ে দিয়েছেন। আচ্ছা, আমাকে একটা কমন সেন্সের কথা বলেন।
কমন সেন্সের কথা বলেন। একটা শিক্ষিত ব্যক্তি 2টা মাস্টার্স পাস করা বা 2টা MBA পাস করা ব্যক্তিকেও যদি, তাও কি ওই ধানসিঁড়ির উপরের MBA না, সত্যিকার অর্থে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে IBA করা একজন ব্যক্তিকে, যে ওই পয়সা দিয়ে কেনা MBA না, 2 পয়সা দাম নাই, তো প্রপার MBA করা একটা লোককে যদি আজকে, তাও বিদেশ থেকে মনে করেন MBA করা, তাকেও যদি আপনি একটা মন্ত্রণালয় দিয়ে দেন বাংলাদেশের এরকম ভয়ঙ্কর সময়ে, সে নাবিশ্বাস উঠে যাবে, তার সামলাতে পারবে না সে। সেখানে কতটুকু মস্করা করলে একটা জাতির সাথে, কতটুকু ফাজিল হলে একটা জাতির সাথে একটা বাচ্চা ছেলেকে, একটা ছাত্রকে 3টা 4টা মন্ত্রণালয় দিয়ে বসিয়ে দেয়। তার মানে এইটা ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে অ্যাকসেপ্ট করলো কিভাবে? উনার মতো একটা জ্ঞানী মানুষ। তার মানে কি যারাই বসিয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই সরকারকে একটা বিতর্কিত করার জন্য, একটা মানে হাস্যরস্য একটা কি ব্যানার করার জন্য, তাদেরকে অপমান করার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে বিদায় দেওয়ার জন্য। আমি কিন্তু প্রথম 2-3টা সপ্তাহ আমি উৎসাহ দিয়ে এসেছি। এখন দেখছি এদের যত মুখ খুলছে, এদের কাজ কারবার দেখছি, আমি নিরাশ হয়ে যাচ্ছি। যেই সরকার দিতে হবে না, এবং এটা তারাই চাচ্ছিল, যেটার উদাহরণ দিলাম, যে যারাই বসিয়েছে, এবং ভারতের রয়ের প্ল্যানিং তাদের বসা হয়েছে, প্ল্যান বি, তারা জানে ব্যর্থ হবে, জনগণ এদের উপর খেপে যাবে এবং এরা ক্ষমতা ছেড়ে চলে যাবে। কিন্তু এক ভয়ঙ্কর ধ্বংস থেকে ফেরত এনে আবার ধ্বংস, আবার গঠন, এটা কিন্তু সহজ হবে না। 1000 বা 1500 যারাই জীবন দিয়েছে, ডাক দিলেই কিন্তু প্রতিবারই কিন্তু 1500 এসে আর জীবন দিবে না। মানুষ দেখছে যে জীবন দিয়ে তো লাভ হচ্ছে না, আমরা কিন্তু ভয়ঙ্কর পথের দিকে যাচ্ছি। এবং যারা জীবন দিয়েছে তাদেরও কিন্তু পরিবারে তেমন কোনো খোঁজ খবর কেউ নিচ্ছে না, মোটেই না। এবং যারা অসুস্থ হয়ে পড়ে আছে তাদেরও কিন্তু বলেছে যে বিনা পয়সায়, কিন্তু আসলে কিন্তু বিনা পয়সায় হচ্ছে না। 100%। আমাকে এক ছাত্র নেতা যোগাযোগ করেছে আরেকজনের মাধ্যমে, যে তাকে অগাস্ট মাসের এত তারিখে তাকে গুম করে নিয়ে যায়। শুধু সে একা না, আর অনেক কি ওই টিমে ছিল। গুম করে নিয়ে তাকে টর্চার করে, জঘন্যভাবে টর্চার করে, মারধর করে ফেলে রেখে, মানে পশুর মতো ফেলে রেখে, ইনজেকশনও দিয়ে তাকে মানে আধা পাগল করে দেয়। তারপরে যখন যেদিন পালায়, হাসিনা পালানোর পরে যেসব সিন আমরা দেখেছি, তখন ওদেরকেও এক জায়গায় ফেলে দিয়ে গেছে। তারপরে বাংলাদেশের সাধারণ জনগণ ওদেরকে উদ্ধার করেছে। ওই ছেলেটা এসে আমাকে কথা খেয়ে হারিয়ে ফেলছে, ঠিক মতো কথা গুছিয়ে বলতে পারছে না। আমাকে বলছে যে আমাকে একটু সাহায্য করবেন, আমাকে একটু চিকিৎসা পাওয়ার জন্য। আমি অবাক হয়ে গেলাম, তোমাদের না তারা, তোমরা না বিপ্লব করে তোমরা স্বাধীন করলা, তোমরা মন্ত্রিত্বের চেয়ারে বসে গেলা, তোমাদের কি বলে এটাকে স্বাস্থ্য অ্যাডভাইজার কি করছে? তুমি আমার মতো লোকের কাছে কানাডায় ফোন করে সাহায্য চাচ্ছ। আমি তো হতাশ হয়ে যাচ্ছি। আমার সাহায্য দিয়ে বড় কথা না, আমি কি করলাম না করলাম এটা পরের কথা, আমি কি করেছি না করেছি এটা পরের কথা। কিন্তু তুমি একটা ছাত্র নেতা, ছাত্রদের অধীনে এখন সরকার চলছে, সেই ছাত্র নেতাকে সাহায্যের জন্য, চিকিৎসার জন্য অন্যের কাছে হাত বাড়াতে হচ্ছে, বাতির নিচে অন্ধকার। আমি তাকে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন অফিসারের সাথে কথা বলে আমি তাকে সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছি। বাট কতটুকু লজ্জাজনক ব্যাপার, মানে এখানে কিন্তু আরেকটা অদক্ষতার ছাত্রদের এবং এই দুর্বল তাসের ঘরের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আরেকটা উদাহরণ কতটুকু দুর্বল। আর আপনি বললেন চিকিৎসার, এবং যারা মারা গেছে নিহত পরিবার, আমার কাছে এরকম অসংখ্য অসুস্থ লোকজন মানে টেক্সট করেছে, একটু আগে পেপারে দেখলাম, একটু আগে পেপারে দেখলাম যে যারা শহীদ হয়েছেন, যারা নিহত হয়েছেন দেশের জন্য, তাদের জন্য শোক সভা করতে গিয়ে 5 কোটি টাকা খরচ করেছে। সেই কিন্তু আবার হাসিনার আমলের কাজ। তাদের পরিবারের কিন্তু কোনো কেউ খবর নেই। এই 5 কোটি টাকা তাদের পরিবারকে দিলেও হতো, তাদের পরিবারকে না দিয়ে এই টাকা দিয়ে তারা শোক সভা করেছে। এখন কিন্তু হোটেল রেস্টুরেন্টের খানা দানা শুরু হয়ে গেছে, সার্জিস্টরা কিন্তু এখন মজা পেয়ে গেছে, ডিসি অফিসে 200-300 লোক নিয়ে খাওয়া দাওয়া করার মজা পেয়ে গেছে, ওরা কিন্তু দামি দামি গাড়িতে চলার মজা পেয়ে গেছে। ইচ্ছা করেই এই জিনিসগুলো করা হয়েছে, কারণ তো ওরা তো দুনিয়া দেখে নাই। আমরা তো, আমার মতো ব্যক্তি, আমি তো যুদ্ধ দেখেছি, আমি তো বসনিয়ার যুদ্ধ দেখেছি, জীবন বাজি রেখে সেখানে আমরা একটা মিশন করেছি, আমরা বসনিয়াকে স্বাধীন করে এসেছি। আমরা তো পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছি, দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করার জন্য। এই বাচ্চাগুলোর কি অভিজ্ঞতা আছে? কোনো অভিজ্ঞতা নেই, এরা আমাদের কথাও শুনতে চায় না। আচ্ছা, আপনার এখানে কি মনে হয় যে আপনি আপনার ভিডিওগুলোতে এটাও বলছেন যে রাষ্ট্রপতির চলে যাওয়া উচিত, এবং ইতিমধ্যে রাষ্ট্রপতিকে নিয়ে অনেক বিতর্কও শুরু হয়েছে? আমি
প্রথমে শুরুতেই যেটা আপনার প্রথমে ব্যাখ্যা করলাম, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে চুপ্পু না যাবে, চুপ্পু হচ্ছে ভারতের রয়ের প্ল্যান বির হেড। কথাগুলো মনোযোগ দিয়ে বুঝতে হবে, যারা আপনার প্রোগ্রামের মাধ্যমে শুনছে, যদি না বুঝেন আপনাদের আত্মহত্যার কারণে আপনারাই দায়ী থাকবেন এবং এই ছাত্ররা দায়ী থাকবে, এই ছাত্র সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল টোবেল কোনো কাজে আসবে না। যখন ওনাকেও ফাঁসির কাস্টে, ওই যে 160টা মামলা দিয়ে হাসিনা দৌড়পাড়া ছিল, তখন কিন্তু যুক্তরাষ্ট্র ওনাকে কার্যত কোনো সাহায্য করে নাই, খালি লিপ সার্ভিস দিয়েছে। উনি বুঝতে পারছেন না, উনি এখনো বোকার স্বর্গে বসবাস করছেন, যে উনার গলায় ফাঁসির কাছে রশিটা পরাবে। তো এই রাষ্ট্রপতি চুপ্পু, এই চরিত্রহীন চোর চুপ্পু, যে হাতে নাতে ধরা পড়েছে, তার বিদেশি মালয়েশিয়ার তার নাগরিকত্ব এবং বিদেশে টাকা পাচার করেছে, তারপরও এই আওয়ামী সেট আপ, প্ল্যান বির সেট আপের পররাষ্ট্র উপদেষ্টা বলছে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন, এই পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু একসময় পররাষ্ট্র সচিব ছিল। তাও কোন সময়? ওই 1/11 সরকারের সময় সচিব ছিল। বুঝতে হবে, জানতে হলে চিন্তা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন ছাড়া পড়াশোনা করা এগুলো জানা যাবে না, বোঝা যাবে না। এদের ব্যাকগ্রাউন্ড করে প্ল্যান বির অংশ। উনি এসে এড়িয়ে যাচ্ছেন প্রশ্নগুলা, যে হ্যাঁ একটা ভালো সময় এসেছে, আগে ছিল সাংঘাতিক, এখন কিছু মানুষ এসে সাহস করে প্রশ্নগুলো করতে পারছে, যেই প্রশ্নগুলো 15 বছর করতে পারে নাই। এবং সত্যি প্রশ্নগুলো শুনে তোতলাতে শুরু করে কিন্তু চলেই গেল। বলল কি, এটা রাষ্ট্রপতির একটা সংবেদনশীল জায়গা। আরে রাষ্ট্রপতির সংবেদনশীল জায়গা কি? রাষ্ট্রপতির সংবেদনশীল জায়গার মাঝখানে লাথি মেরে তাকে চেয়ার থেকে সরানো উচিত। কারণ হচ্ছে সে হচ্ছে রয়ের প্ল্যান বির হেড। তাকে বসিয়ে তার অধীনে সশস্ত্র বাহিনীকে দিয়ে সারা বাংলাদেশ এখন চালাচ্ছে। আর ডক্টর ইউনূস এখন নোবেলের আনন্দে আছেন। আর তার ছাত্ররা, এই বোকার ছেলেগুলা, তারা জীবনে যা দেখে নাই, যেই চেয়ারে বসার সুযোগ পায় নাই, জীবনে কল্পনা করে নাই যেই গাড়িতে বসার, সেখানে বসে তারা বিপ্লব ভুলে গেছে। তারা তাদের জন্য 1500 ছেলে মেয়ে যে সহযোদ্ধা তাদের সাথে ছিল, তাদেরকে তো সেভাবে তাদের কথা ভুলে গেছে। ডু ইউ ওয়ান্ট টু সি আমার কাছে কতগুলো মেসেজ, কতগুলো ছাত্র ছাত্রী মেসেজ, যে তারা আমাদের সাথে এখন কথা বলার সময় নাই। আমি যদি আজকে চে গুয়েভারা হতাম, চে গুয়েভারা কিভাবে জীবন কাটিয়েছে, দেশ স্বাধীন করে দিয়েছে, তারা কিন্তু ক্ষমতা নেয় নাই। তারা কিন্তু আবার জঙ্গলে বিপ্লবী হয়ে ফেরত গেছে। কি জন্য? বিপ্লবী নেতা হয়ে জঙ্গলে ফেরত গিয়ে কিন্তু আবার সে বিপ্লবকে আগুন জ্বালিয়ে রেখেছে, দেশে দেশে সংগ্রাম করেছে, সংগ্রাম করে সরকার পরিবর্তন করেছে। বিপ্লবীরা কোনো সময় আরামের সরকার চালানোর চেয়ারে বসে যায় না, বসায় যোগ্য ব্যক্তিদেরকে বসিয়ে সে বাইরে থেকে নজর রাখে। দাবার যখন 2 দাবারু বসে দাবা খেলে, তখন বাইরের যে লোকটা দেখে তার অনেক ভুল চোখে পড়ে। তার উচিত ছিল তৃতীয় ব্যক্তি হয়ে, অবজারভার হয়ে দেখা, নজর রাখা, বিপ্লবটাকে জাগিয়ে রাখা, এবং যাদেরকে সরকারে বসিয়েছে তাদের উপর খবরদারি এবং নজরদারি রাখা। তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাহলে মানে এখন তো সময়ের দাবি, আমার মনে হয় কেউ বলতে পারছে না, কিন্তু ওনার তো চলে যাওয়া উচিত। সাংবিধানিক পদ থেকে তো এক একজন করে পদত্যাগ করেছে। তো সেই ক্ষেত্রে চুপ্পু সাহেব কেন বসে আছেন? নাকি ওনাকে বসিয়ে রাখা হয়েছে? চুপ্পু সাহেবকে বসে রাখা হয়েছে। উনি, আমি যখন 10ই সেপ্টেম্বর চুপ্পুর পদত্যাগের দাবিতে ডাক দিলাম, ডাক দেওয়ার সাথে সাথে কিন্তু সেনা প্রধান চলে গেলেন ওনার সাথে দেখা করতে। দেখা করে খুব সম্ভবত বলে আসলেন, ডোন্ট ওয়ারি, স্টে হিয়ার, উই আর হিয়ার ফর ইউ। সেনা প্রধানের ভূমিকা কি এখন? শুনেন, সবকিছু একটা প্ল্যানের অংশ হয়ে গেলেন। ওনাকে যা বলা হচ্ছে উনি তা বলছেন, ওনাকে যা বলা হচ্ছে উনি তা বলছেন, এবং উনি বাইরে দিয়ে উনি দেখাচ্ছেন শান্তিপূর্ণ একটা ডিপ্লোম্যাটিক রোল প্লে করছেন। উনি কিন্তু এই মুহূর্তে দেশের এই অকুস্থলে, দেশের এই করুণ অবস্থায়, ভঙ্গুর অবস্থায়, হারানো স্বাধীনতার, এখনো কিন্তু স্বাধীনতা ফেরত আসে নাই, হারানোর স্বাধীনতা, যেখানে উনি ওয়াদা করে এই সশস্ত্র বাহিনীতে ইউনিফর্ম পরেছেন, দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার ওয়াদা করে, নিজের জীবন বিপন্ন করে হলো, যেই ওয়াদা করে প্রত্যেকেই, আমি সহ, আমি ইউনিফর্ম পরি না, কিন্তু আমি তো ওয়াদাটাকে কিন্তু সারেন্ডার করে আসি নাই। দেশপ্রেমের ওয়াদা। আপনি অনেক বছর থেকেই তো এই বাংলাদেশের ব্যাপারে বলেই যাচ্ছেন। হ্যাঁ, আমার তো সব স্যাক্রিফাইস সব সময় বলে যাচ্ছেন। আপনার এই যুদ্ধে আমার মনে হয়
অনেক আগে, যুদ্ধ শুরু হওয়ার অনেক আগে থেকে। অনেক আগে। আপনি তখনও কিন্তু আপনাদের অন্যান্য বক্তা যারা আছে, পিনাকি আমরাও বলেন, অমুক শুনি। বলেন, কেউ আসে নাই। কেউ আসে নাই কিন্তু সিনে। তখনও পর্যন্ত কেউ আসে নাই সিনে। অনলাইনে আমরা কেউই যখনই ছিলাম না, তখন থেকে আপনি শুরু করেছেন। হ্যাঁ, সাংবাদিক ছিলেন, কনক সারোয়ার, ইলিয়াস ছিল, বাট একজন মিলিটারি অফিসার বলেন বা সাধারণ ব্যক্তি হিসেবে, আদার দেন জার্নালিস্ট, আমি প্রথম ব্যক্তি স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ শুরু করি। তারপরে আস্তে আস্তে একজন একজন করে জয়েন করেন। এরপরে হাসিনার পতনের আগে অনেক টাউট বাটপার জয়েন করে, সুবিধাবাদী যারা দেশপ্রেম দেখানোর চেষ্টা করে। যাই হোক, কথা হচ্ছে এই যে উনি ওনার সেনাপ্রধান নিয়ে প্রশ্ন করেছেন, উনি খুব ডিপ্লোম্যাটিক রোল প্লে করছেন। ওনার যে রোল প্লে করা উচিত, একটা দেশপ্রেমিক হিসেবে যেই রোল প্লে করা উচিত ছিল, উনি কোনোভাবেই সেটা প্লে করছেন না, সেই দায়িত্ব পালন করছেন না। উনি এখনো হাসিনার এবং ভারতের বেনিফিট প্রাপ্ত সকল সেনা জেনারেলদেরকে, অফিসারদেরকে বসিয়ে রেখেছেন। এখনো হ্যাঁ, আমরা সেই প্রশ্নটাই আমি আসছিলাম যে এখনো যে আর্মির পর্যায়ে যেখানে যে যারা ছিলেন হাসিনা সুবিধাবাদী, তারা কিন্তু বসে আছে। আর্মির কিন্তু কোনো রদবদল হয়নি। এর তো মানে কি? হ্যাঁ, আমরা যে আয়নাঘরের কথা শুনেছিলাম, সেই আয়নাঘরও কিন্তু স্বপ্নের মতো। আমরা এখন আর সে আয়নাঘরের কথাও শুনতে পাচ্ছি না। সেটার কি হলো সেটাও আয়নাঘরের তদন্ত শুনতে পাচ্ছেন, বিচার শুনতে পাচ্ছেন? দেখেন, আপনাকে আয়নাঘরে এখন কারা আছে, তাদের কেন বের এখনো করা বহু হচ্ছে মানুষ না? আছে, বহু আয়নাঘর আছে, বহু মানুষ আছে। আন্তরিকতার যদি অভাব থাকে, আপনি তো কখনো বিচার দেখবেন না। 15 বছরের অত্যাচার অনাচারের পরে এই এই কি বলে সাংবাদিকদের কাছে এক একজন উপদেষ্টা এসে এক একজন বক্তব্য না দিয়ে তাদের সবার আগে উচিত ছিল জনগণের আস্থা অর্জন করা, বিচার কাজ শুরু করে। হুম, আসিফ হুম, নজরুল ব্যর্থ হয়েছে। ওনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কথা বললাম না, লোকটাকে সারা জীবন লিপ সার্ভিস দিয়ে গেলেন। কিন্তু আমার কথা যারা চিন্তাবিদ, যারা বুঝে, চিন্তা করার শক্তি আল্লাহ যাদেরকে দিয়েছে তারা বুঝে। আমি তো অগাস্ট মাসে 2020 যখন আমি হাসিনার বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ শুরু করলাম, তারপরের দিনই কিন্তু ভারতের প্রথম সারির পত্রিকায় আমার বিরুদ্ধে হেডলাইন দিয়ে আমার নাম ছবি সহকারে, দি হিন্দু পত্রিকায়, দি সাউথ এশিয়া মনিটর পত্রিকায় হেডলাইনে বড় অক্ষরে যে আমি নাকি মেজর দেলোয়ার ভারতের বিরুদ্ধে এবং হিন্দুদের বিরুদ্ধে বিষ ঢালছি। আমি জীবনে হিন্দুদের বিরুদ্ধে কথা বলে নাই, ওরা তো রং লাগানোর অভ্যাস, রং লাগিয়েছে। হুম। তো কোনোদিন শুনেছেন এত বছরে আসিফ নজরুল বা অনেক ইউটিউবার আপনাদের পরিচিত কাউকে নিয়ে ভারতের পত্রিকার কোনো মাথা ব্যথা দেখেছেন? কারণ ভারত বুঝে, ওরা তো সব চিন্তা করে, ওরা বোঝে কোন ব্যক্তিটা ভয়ঙ্কর, তাদের ভিত্তি নাড়িয়ে দিতে পারে তার কথাবার্তা। এই লোক তো সশস্ত্র বাহিনীকে জাগিয়ে তুলছে, এই লোক তো সশস্ত্র বাহিনীর কি বলে জুনিয়র অফিসার এবং সৈনিকদেরকে জাগিয়ে তুলছে, এই লোক তো ইয়াং জেনারেশনকে জাগিয়ে তুলছে। কিন্তু এই লোক রসকস করে কথা বলতে পারে না, হাসি দুষ্টামি মস্কানা করে হাসাতে পারে না। আবার হুম, আসিফ নজরুলের মতো আমাকে তৃতীয় মাত্রায় চতুর্থ মাত্রায় ডেকে আবার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। আসল শুনেন, মানুষের আসল পরিচয় পাওয়া যায় হচ্ছে যুদ্ধক্ষেত্রে। সেনাবাহিনীতে অনেক অফিসার আছে, ভেরি স্মার্ট, কাগজে কলমে খুব সুন্দর ইংলিশ লেখে, বই লিখে ফেলে, তাকে সব জায়গায় পাঠানো হয়, দেশে বিদেশে পাঠানো হয়, ট্রেনিং কোর্সে, সব জায়গায় ফার্স্ট। হুম। কিন্তু যুদ্ধের সময় যখন যায়, তখন তার মাথা উলে যায়, কারণ সে এসি লাগানো নাই, তার সামনে অর্ডার কফি আসছে না, সেই পরিবেশটা নাই। সো পেপার, আমরা বলি এটাকে বলি পেপার টাইগার, আর একটা হচ্ছে রিয়েল টাইগার, আর একটা হচ্ছে ওয়ারফিল্ডের টাইগার। পেপার টাইগার মানে কাগজের টাইগার, এবং ওয়ারফিল্ডের টাইগার মাসে আসমান আর জমিন পার্থক্য। সেনাবাহিনীতে একটা সময় প্রমোশন দেওয়া হতো মিক্স করে, পেপার টাইগারও লাগতো বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ট্যাকটিক্স লেখার জন্য, আবার ওই ফিল্ডের টাইগারকেও প্রমোশন দেখতে মনে হতো মাথা স্মার্ট না, হ্যান্ডসাম না, কিন্তু সাহস আছে। মাঠে পাঠিয়ে দিলে ভারতীয়দেরকে মারতে মারতে সাইজ করতে করতে একদম ভারতের ভিতরে গিয়ে মেরে আসবে। ঠিক আছে? তো যেমন আমাদের উদাহরণ হচ্ছে আমাদের কর্নেল হাসিন, উনি হচ্ছে ফিল্ড টাইগার ছিলেন। উনি হচ্ছে পেপারে বসে বসে লেখালেখির মানুষ না। ওনার সাথে আমি একসাথে চাকরি করেছি, আমরা দুইজনই 30 বেঙ্গলের অফিসার। তো উনি হচ্ছে ফিল্ড টাইগার, এইরকম দেওয়া হতো। এখন তো সব হচ্ছে হাসিনার কুকুরদেরকে প্রমোশন দিয়ে সব জায়গায় প্রমোশন দিয়েছে, হাসিনার পোষা কুকুরদেরকে, এবং তারাই হয়েছে জঘন্য এবং ভয়ঙ্কর। তো আমি শর্টকাট করে যেটা বলছি, যতদিন পর্যন্ত ইউনিফর্ম এবং ইনস্ট্যান্টলি ইউনিফর্ম এবং সিভিলে হাসিনার আমলের বিচার শুরু না হবে, এই বিপ্লব কুমার, তমুক কুমার, সমুক কুমার, যত বদমাইশ আছে, কই একটারও তো বিচার কাজ দেখি না। কই আমাদের মেজর সিনহার খুনি, তার তো ফাঁসি কার্যকর হতে দেখি নাই। সরকার আসার এক সপ্তাহের মাঝখানে তো তার ফাঁসি কার্যকর হওয়া উচিত ছিল। আসিফ নজরুল ফেইল্ড, লিপ সার্ভিস,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মাত্রায় কথাবার্তা বলা, যেটা নিয়ে কথা বলতে গিয়ে অনেক পেপার টেপার আর ফিল্ড গেলে চলে গেলাম। সো তৃতীয় মাত্রায় কথা বলা এক জিনিস, আর যুদ্ধগ্রস্ত একটা দেশের আইন বিভাগ, আইন মন্ত্রণালয়ের হাল ধরা হচ্ছে আসমানের জমিন। সেখানেই বরং সমস্ত উল্টাপাল্টা অবস্থা, মানে সেখানেই বরং হাসিনার আসল লোকজন বসে আছে এখনো, সেটাই আমরা শুনতে আরে পাচ্ছি। শুনেন, ভালো মানুষ যদি ভালো মানুষ মনে করে কারো কথা শুনে যদি আপনি ক্ষমতায় বসিয়ে দেন, তাহলে তো মসজিদের ইমাম সাহেবদেরকে বসিয়ে দেন সব মন্ত্রণালয়ে, সমস্যার সমাধান। কি বলেন? তাহলে আমরা যে এটা মানে আসিফ নজরুল বলি, তারপরে তৌহিদ বলি, মানে পররাষ্ট্র আইনের ক্ষেত্রে মানে আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, দুইজনের কথাই কিন্তু আমরা কেউই সন্তুষ্ট না এবং কাজেও কিন্তু সন্তুষ্ট না। আর দুইজন তো ছাত্র আছেন। বাকি কয়েকজন যে উপদেষ্টা, মানে কয়েকজনের তো চেহারাই আমরা এখন পর্যন্ত মানে সেভাবে দেখিও নাই, কোনো বক্তব্য শুনি নাই। এরকমও কয়েকজন আছে। তো আসলে আমরা সব মিলে আমরা এই উপদেষ্টা মণ্ডলীতে ২১ জন আছে। তার মধ্যে মাহফুজ আলম হচ্ছেন আ যে ডক্টর ইউনূসের সহ উপদেষ্টা মনে হয়। তো সব মিলিয়ে ২২ জন। তো এই ২২ জনের কি কার্যকারিতা আসলে আমরা দেখতে পাচ্ছি? জিরো। আমি ভূমিকা না করে মধু না লাগিয়ে বলে দিলাম জিরো। এই প্রায়ই দেখি যে প্রমোট করার চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে হাসিনা এত বছরে কোনো টাকা দেয় নাই, উনি এসে এত কোটি টাকা দিয়ে দিয়েছেন। টাকা নিয়ে গেছে হাসিনা, দেশ খালি করেছে, আবার টাকা দিয়ে দিলেই যে সব সমস্যার সমাধান হয়ে যায় বিষয়টা তা না। টাকা দিয়ে দিচ্ছে, তারপরে রেমিটেন্স যোদ্ধারা, এখানে তো রেমিটেন্স যোদ্ধাদের হ্যাঁ, এক্স্যাক্টলি, তাদের না যেরকম অবদান ছিল 100%। আমি কিন্তু এখনো অবদান। 100% আই এগ্রি উইথ ইউ 100%। আমি কিন্তু সেই দিনও তাদেরকে জীবিত রাখার জন্য, তাদেরকে ফ্রন্টে রাখার জন্য সেদিনও আমার পোস্টে চুপ্পুর পতনের ডাক যখন দিলাম, তখন কিন্তু ফ্রন্ট লাইনে আমি শুরুতেই ধন্যবাদ দিয়েছি হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা, আর একটা হচ্ছে আমাদের সাইবার যোদ্ধা আমাদের হচ্ছে হ্যাকাররা। ওদেরকে কিন্তু